নমস্কার, সান্দন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। আগরতলা শহরের অন্যতম পুরনো বাজার লেকচুমনি বাজার। প্রতিদিন সকাল থেকে বাজারটি ব্যাপক জমজমাট থাকলেও বাজারটির মধ্যে সৃষ্টি হয়ে আছে চরম অব্যবস্থা এবং অপরিষ্কার অপরিচ্ছন্নতার কারণে বাজারটি দিনকে দিন মুখ থুবড়ে পড়েছে। বাজারে গিয়ে মানুষ তিক্ততার অভিজ্ঞতা সঞ্চয় করছে। বাজারে এই জড়তা কাটিয়ে তুলতে মঙ্গলবার বাজারটি পরিদর্শনে গেলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্যরা। পরিদর্শনের পর মেয়র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আগরতলা শহরের যতগুলি বাজার রয়েছে সবগুলি বাজার যাতে ক্রেতা বিক্রেতারা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারে তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। লেকচুমনি বাজারের বিরুদ্ধে একাংশ ক্রেতা ও বিক্রেতা উভয়ের দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল। বিশেষ করে অভিযোগ ছিল সরকারি নিয়ম না মেনে ঘর তুলে ব্যবসা করছে কিছু অসাধু ব্যবসায়ী, যার ফলে স্থানীয়দের একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাজার। এ বিষয়টি সচক্ষে প্রত্যক্ষ করতে পেরে অসন্তুষ্ট হন বলে জানান তিনি। আরও জানান, যারা সরকারি নিয়ম লঙ্ঘন করে বেআইনিভাবে ঘর নির্মাণ করেছে তাদের কারণে অরাজকতা আর বাজারের মধ্যে চলতে দেওয়া হবে না। এ ধরনের অরাজকতা বন্ধ করা হয়েছে রাজধানীর বটতলা এবং মহারাজগঞ্জে বাজারেও, কারণ কোনো ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হলে যাতে ফায়ার ইঞ্জিন বা অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে সহজে প্রবেশ করতে পারে। এর জন্য 3 দিনের মধ্যে বেআইনিভাবে গড়ে তোলা ঘর ভেঙে ফেলার জন্য নোটিশ জারি করা হবে, না হলে 7 দিনের মধ্যে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে ঘর। পাশাপাশি বাজারের মধ্যে একটি ডাস্টবিন স্থাপন করা হবে যাতে যত্রতত্র আবর্জনা ফেলতে না পারে ব্যবসায়ীরা। তবে বাজারের মধ্যে কোনো ধরনের অন্যায় আবদার মানা হবে না বলে জানিয়ে দেন মেয়র। পাশাপাশি তিনি বলেন, রাস্তার পাশে যারা বাজার নিয়ে বসেছে তাদের জন্য ব্যবস্থা নেবে নিগম কর্তৃপক্ষ, কারণ এতে মানুষের জীবন হানি হওয়ার প্রবণতা থাকে বলে জানান মেয়র। গুলি আমরা পরিদর্শনে যাচ্ছি, উদ্দেশ্য একটাই হচ্ছে যে বাজারে বিক্রেতা এবং ক্রেতার মধ্যে যাতে স্বাচ্ছন্দ্যভাবে বাজারটা ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে লেকচুমনি বাজারের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, এলাকাবাসী সহ বিভিন্নভাবে ব্যবসায়ীদের মধ্যে একটা অসন্তোষ ছিল। যত্রতত্র সরকারি জায়গার উপর নিয়ম না মেনে ঘর তোলা করা হচ্ছে, তাতে যেমন ক্রেতাদের অসুবিধা হচ্ছে, পাশাপাশি এই এলাকায় যারা বসবাস করেন, যারা এই বাজারটাকে ব্যবহার করেন তাদের পক্ষে একটা অসুবিধাজনক জায়গায় পৌঁছেছে। তো আমাদের দায়িত্ব হচ্ছে আগরতলা শহরের বাজারগুলিকে সুন্দর পরিচ্ছন্ন রাখা। সেক্ষেত্রে লেকচুমনি বাজার আমি বলবো একটা অন্যতম বাজার, প্রাচীন বাজার, কিন্তু যে দুরবস্থা আমি দেখলাম এবং পরিচালনা কমিটির সঙ্গে আমি কথা বললাম, আমরা কিন্তু একদম অসন্তুষ্ট বলবো আমি যে তারা দায়িত্ব পালন করেননি। যত্রতত্র নতুন করে ঘর উঠিয়েছেন, তাদের স্বার্থে উঠিয়েছেন, তারা এটা বোঝার বিষয় সবাই জানেন। তো যাই বলবো, এটা আর এই ধরনের অরাজকতা চলতে দেওয়া যাবে না কোনো বাজারে, লেকচুমনি বাজার না, সমস্ত বাজার। আমরা বটতলা বাজারও ইলেকশন করেছি, আমরা গোল বাজারও করেছি, আমরা বিভিন্ন বাজারেও আমরা সংস্কার, শুধু উঠানো না, এটাকে সংস্কার করা, এটা যাতে ব্যবহার করা যায়, ড্রেন আধুনিক বিজ্ঞানসম্মত। বাবার ভগবানের সমান নয়, বাবার ফাঁসি চাই। কেঁপে কেঁপে এক শিশু কন্যার এই আর্জি থানার দরজায় দাঁড়িয়ে। এ কেমন ঘটনা যে পিতা ভগবানের সমান হয়, তার দ্বারাই নারকীয় পাশবিক লালসার শিকার মাত্র 9 বছরের শিশু কন্যা। যখন পুতুল খেলার বয়স, তখন এ ধরনের ঘটনার শিকার হয়ে থানায় দাঁড়িয়ে বাবার ফাঁসি দাবি করছে মেয়ে। এ ঘটনার তীব্র ছিচিরপ তুলেছে রাজধানীর এডিনগর সর্বধর্ম মিশন এলাকায়। দীর্ঘদিন ধরে অভিযুক্ত পিতা তার 3য় শ্রেণীর পাঠরত কন্যাকে ধর্ষণ এবং শ্লীলতাহানি করে চলেছে। বিষয়টি শিশুকন্যার ভাই দেখে ফেলার পর তার মাকে জানায়। তারপর শিশুকন্যার মা জানতে পারে ঘটনা সত্যি। শিশুকন্যার মা পরবর্তী সময় পশ্চিম আগরতলা মহিলা থানায় স্বামী তথা শিশুকন্যার পিতার বিরুদ্ধে মামলা দায়ের করে ফাঁসি দাবি করেন। অভিযোগ, প্রতিনিয়তই পাষণ্ড বাবা পরিবারের অন্যান্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে একাধিকবার তার 9 বছরের নাবালিকা শিশুকন্যার উপর পাশবিক অত্যাচার চালায়। এমনকি ঘটনাটি কাউকে না জানানোর জন্য প্রাণনাশের হুমকিও দেয় অভিযুক্ত। ঠিক একইভাবে গত 24শে জুলাই আবারও নাবালিকা শিশুকন্যার উপর পাশবিক অত্যাচার চালায় তার পাষণ্ড বাবা। বিষয়টি নজরে আসে শিশুকন্যার ভাইয়ের। তারপর তার মা বাড়িতে ফেরার পর গোটা ঘটনা জানায়। তারপর মেয়েকে জিজ্ঞাসা করে ঘটনার সত্যতা পায়। এদিকে গোটা ঘটনা পরিবারের অন্যান্য লোকজনরা জানতে পারায় অভিযুক্ত পাষণ্ড বাবা বাড়ি থেকে পালিয়ে যায়।
অবশেষে ধর্ষিতা নাবালিকা শিশুকন্যার মা তার মেয়েকে স্থানীয় এলাকাবাসীদের সহযোগিতায় মঙ্গলবার অভিযুক্ত পাষণ্ড বাবার বিরুদ্ধে লিখিত আকারে শ্লীলতাহানি এবং ধর্ষণের অভিযোগ দায়ের করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে গোটা ঘটনা তুলে ধরে স্বামীর ফাঁসি চায় অসহায় গৃহবধূ। অভিযুক্ত নরপিশাচের বিরুদ্ধে আরও অভিযোগ, ঘরের স্ত্রী, শিশু কন্যা এবং শিশু পুত্রকে রেখে দ্বিতীয় বিয়ে করেছে। তার কুকীর্তিতে হতভম্ব গোটা পরিবার সহ সমাজের সব অংশের মানুষ। আমি বাড়িতে নাই, আমি কামে গেছিলাম। বাড়িতে এসে বলতে আমার ছেলেকে কাছে মা বাবা আছে না বুঝে বুঝলে কিতাবানি করতেছে। আমি মেয়ে রেডি এসে বুঝলে তোমার কিতাব তো মা বাবা আছে মেয়ে মা বাবা উঠতে থাকছে। আর আমি কদিন ধরে এমন করবো, তাই তো কদিন পরে ফটো দিলে এমন করবো। তাই এতদিন ধরে করছে না, তাই চাকরি দিলে বলে। বয়স কত আপনার মেয়ের? 9 বছর। এখন কি থানাতে আপনারা এটা মামলা করছেন? কি কইছে পুলিশ? পুলিশে তো কইছে মানে একটু ভিজা বাঁধবো। এখন আপনার স্বামী বাড়িতে নেই, না, বাড়িতে পলাতক না? যাই আসি আমি থাকতাম বাড়িতে এসে সংসার চালাইছে না, আমরা মা সংসার চালাইতাম। সংবাদ মাধ্যমের ক্যামেরায় দাঁড়িয়ে অভিযুক্ত পিতার বিরুদ্ধে ফাঁসির দাবি জানিয়েছে শিশুকন্যা। সে জানায় তাকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখিয়ে এ ধরনের অত্যাচার চালিয়ে গেছে তার বাবা দীর্ঘদিন ধরে। অবশেষে তার ভাই এবং তার মা সাথে থাকায় বিষয়টি নিয়ে মুখ খুলতে পেরেছে বলে জানায়। তুমি কোন কাছে পড়ো? 3তে পড়ো। ডর দিয়েছে তোমার বাবার ফাঁসি যাও। তোমার বয়স কত চলে এখন? 9 বছর। তবে ঘটনা আরো একবার প্রমাণ করল নারীরা কি তার পরিবারের লোকজনদের কাছেও সুরক্ষিত নয়। এটা কেমন পাষণ্ড। এখন দেখার বিষয় পশ্চিম মহিলা থানার পুলিশ কতদূর অভিযুক্তকে জালে তুলতে পারে। সান্দন টিভি। পূর্ব আগরতলা মহিলা থানায় গিয়ে পুলিশের দুর্ব্যবহারের শিকার নিখোঁজ যুবতীর পরিবার ও হিন্দু জাগরণ মঞ্চ। প্রতিবাদে থানা ঘেরাও করল হিন্দু জাগরণ মঞ্চ। 26 দিন ধরে নিখোঁজ যুবতীর অপহরণ হয়েছে বলে অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়ে অপমানিত যুবতীর মা বাবা। নিখোঁজ যুবতীর নাম পরিষিতা বণিক, বয়স 27 বছর। পিতার নাম কৃষ্ণধন বণিক। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক। বাড়ি রাজধানীর প্রতাপগড় রোড নং 1-এ। পূর্ব আগরতলা মহিলা থানায় গিয়ে পুলিশের দুর্ব্যবহারের শিকার নিখোঁজ যুবতীর মা বাবা। প্রতিবাদে সোমবার রাত থানা ঘেরাও করল হিন্দু জাগরণ মঞ্চের কর্মকর্তারা। যুবতীর মা বাবা এবং হিন্দু জাগরণ মঞ্চের নেতার অভিযোগ, গত 3রা জুলাই পূর্ণিতা বণিক তার মা বাবাকে ঔষধ আনার কথা বলে বাড়ি থেকে বের হয়ে বটতলার উদ্দেশ্যে যায়, কিন্তু দীর্ঘক্ষণ কেটে গেলে বাড়ি ফিরেনি। রাতের বেলা পরিবারের লোকেরা আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবদের কাছে ফোন করে জানতে পারে তাদের বাড়িতে যায়নি। পরের দিনও বাড়িতে ফিরে না আসায় 5 জুলাই থানায় গিয়ে মামলা করতে চাইলে পুলিশ মামলা রাখেনি। এমনকি পুলিশ জিডি এন্ট্রি পর্যন্ত গ্রহণ করেনি। অবশেষে পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জির কাছে গেলে তিনি পরামর্শ দেন নিখোঁজ যুবতী পরিবার জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হওয়ার জন্য। যথারীতি জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হওয়ার পর পূর্ব মহিলা থানার পুলিশ জিডি এন্ট্রি রাখেন নিখোঁজ যুবতীর পরিবারের কাছ থেকে। তারপর 26 দিন অতিক্রান্ত হয়ে গেলেও পুলিশের কাছ থেকে কোনো ধরনের আশ্বাস মিলছে না যুবতীর পরিবারে। সোমবার রাতের বেলা যুবতীর পিতা কৃষ্ণধন বণিক এবং তার স্ত্রী পূর্ব আগরতলা মহিলা থানায় যাওয়ার পর খুদিজা বেগম নামে এক মহিলা কনস্টেবল অত্যন্ত দুর্ব্যবহার করে। এ বিষয়টি জানতে পেরে নিখোঁজ যুবতীর পরিবারের পাশে এসে দাঁড়ায় হিন্দু জাগরণ মঞ্চ। তারা থানায় এসে পুলিশ অফিসারের কাছে জানতে চায় তদন্ত প্রক্রিয়া কতটা এগিয়েছে। তখন আবার রণংদেহী পুলিশ কনস্টেবল জিডি এন্ট্রির বই হিন্দু জাগরণ মঞ্চের কর্মকর্তাদের উপর ছুড়ে মারে। একজন সাধারণ পুলিশ কনস্টেবলের এতটা দাপট দেখে ক্ষোভে ফেটে পড়ে হিন্দু জাগরণ মঞ্চের কর্মকর্তারা।
তারা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ছুটে আসে এডিশনাল এসপি সহ সদর মহকুমা পুলিশ আধিকারিক। তারা বিক্ষোভকারীদের আশ্বস্ত করেন আগামী 2 দিনের মধ্যে বিষয়টি তদন্ত করা হবে। তারপর হিন্দু জাগরণ মঞ্চের কর্মকর্তারা আরও জানান, পূর্ব আগরতলা মহিলা থানায় এ ধরনের তথাকথিত পুলিশ কর্মী একাধিক রয়েছে। তারা এ ধরনের দুর্ব্যবহার মানুষের সাথে প্রতিনিয়ত করে চলেছে। থানাতে আসা এরা আমার সঙ্গে প্রচণ্ড দুর্ব্যবহার করছে। তারপরে আমি জানাই শুরু থেকে বলেন, মানে প্রথমে কি হয়েছিল, কি কারণে থানাতে আসলেন? কারণটা এটাই, মেয়েকে পাওয়া যাচ্ছে না, কিডন্যাপ হয়েছে মেয়ে, পাওয়া যাচ্ছে না। পর আমি ওদের মানে কোনো দিক থেকেই কোনো আমি রেসপন্স পাচ্ছি না। কবে বাড়ি থেকে নিউজ হয়েছে? তো 3 তারিখ। তারপর আপনি কি পুলিশরা জানিয়েছিলেন? হ্যাঁ, পুলিশরা এখানে সেটা অপমানিত হয়েছি, যথেষ্ট পরিমাণে অপমানিত। তারপর তারা আমাদের কোনো লেখা কিছুই রাখছে না, মানে কপি টপি কিছুই রাখছে না। তারা নিজের থেকেই কইতেছে আপনার মেয়ে যেখানে আছে ভালো আছে, ওইটুকু। তারা কিভাবে জানলো আপনার মেয়ে ভালো আছে? সেটা আমি কিছু জিজ্ঞেস করছি না। আমি তাদেরকে কিছু জিজ্ঞেস করিনি যে আপনি বাড়িতে যান গা, আমরা কপি রাখবো না, বাড়িতে যান গা, কপি রাখবো না, আপনার মেয়ে ভালো আছে। এখন অবধি কত ঘন্টা হয়েছে আপনার মেয়ে যে নিখোঁজ? কত ঘন্টা মানে কি 26 দিন। ওষুধ আনবে বটতলায়, ওই দাবা ইন্ডিয়া আছে, ওইখানে ওষুধ কিনতে যাবে। সন্ধ্যার সময় বেরিয়েছে, তো অটোমেটিক্যালি ওষুধ নিয়ে আইতে 1 ঘন্টা লাগতে পারে। এরপরে না একটাতেই আমরা যোগাযোগ করতে লাগলাম, কোথাও গেছে কিনা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাড়িতে যোগাযোগ করতে করতে। এরপরে 2 দিনও মোটামুটি সমস্ত জায়গায় খোঁজখবর নিয়ে যখন দেখলাম যে খোঁজ পাইতেছি না, তখন 6 তারিখে এখানে এসে আমি কিডন্যাপিং কেস দিয়েছি বলে তখন করলো যে আপনার মেয়ে কিডন্যাপিং না, ভালো আছে, এই কাগজ আমি রাখবো না। হ্যাঁ, কয়ে আমার প্রায় ঘাট ধাক্কা দিয়ে ব্যাগ বিড়ে দিছে। কে বের করছে? এইখানের পুলিশ। তো সেই ক্ষেত্রে উনি থানাতে আসার পর থানায় অভিযোগ নেননি এবং ওনার সঙ্গে দুর্ব্যবহার করেন। পরবর্তী সময়ে তিনি এসপি অফিসের দ্বারস্থ হয়ে উনি কাগজটা থানাতে পাঠিয়েছেন, কিন্তু তারপরে এসে কোনো প্রতিকার হয়নি। আজকে 26 দিন অতিক্রান্ত হতে চলছে। পরবর্তী সময় আমার হিন্দু সংগঠনের ভাই রিপন এবং আমি বিষয়টা জানার পর আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আজকে আমরা সমস্ত সংগঠনের কার্যকর্তাদের নিয়ে এই থানায় মিলিত হয়েছি, মহিলা থানাতে। এবং আসার পর এখানে একজন মহিলা কনস্টেবল খুদেজা খাতুন উনি দুর্ব্যবহার করেছেন, সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। সদর মহকুমা পুলিশ আধিকারিক এবং অতিরিক্ত পুলিশ সুপার যিনি আছেন ওনার নজরে, এবং পরবর্তী সময় আমরা এখানে ধর্ণা নেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। পরবর্তী সময়ে পুলিশ কর্তৃপক্ষের আশ্বাসে উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে ওদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নেবেন। সেই আশ্বাসের ভিত্তিতে আমরা যে অবরোধ বা আমাদের ধর্ণা সেটা প্রত্যাহার করে একই থানায় এবং আগরতলা শহরের অন্যান্য থানা কিংবা আশপাশের থানাগুলিতে দীর্ঘদিন ধরে থাকার ফলে তাদের দাপট এতটাই বেড়েছে যে মানুষকে তাদের চোখের নজরে লাগছে না। খাকি উর্দি পরে তারা জনসেবার নাম করে 12 মাসে 13 বার বেতন গুনছে, কিন্তু জনগণের অর্থ নিয়ে তাদের 13 বার বেতন হলেও তারা সঠিকভাবে জনসেবা করছে না। মানুষ বিভিন্ন ঘটনার শিকার হয়ে থানায় গিয়ে মামলা পর্যন্ত করতে পারছে না তাদের দুর্ব্যবহারের কারণে। এভাবে দীর্ঘদিন ধরে চলছে পূর্ব আগরতলা মহিলা থানা। এদিকে কোনো ধরনের নজর নেই জেলা পুলিশ সুপার এবং মহকুমা পুলিশ আধিকারিকের, এবং রাজ্য সরকার ঢাক ঢোল পিটিয়ে রাজ্যের মহিলা থানার পরিসংখ্যান জনসম্মুখে তুলে ধরলেও পরিষেবা যে কতটা মিলছে সেটা খবর রাখে না। অধিকাংশ মহিলা পুলিশ কর্মীদের ব্যর্থ তদন্ত প্রক্রিয়ার পেছনে মূলত কারণ একটাই, দপ্তরের অভিভাবকদের কঠোর নজরদারি নেই। সান্দন টিভি। রাতের বেলা রাজধানীর বটতলা এলাকায় চুরির ঘটনা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। নৈশ প্রহরী না থাকায় এ ধরনের চুরির ঘটনা অহরহ ঘটে চলেছে বটতলায়। সোমবার রাতের বেলায় হাতে নাতে ধরা পড়ল 2 চোর। স্থানীয়রা জানায়, এদিন রাতের বেলায় এলাকায় দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবক দেখতে পায় রাস্তার পাশে থাকা ফলের দোকান থেকে আমের বাক্স নিয়ে যাচ্ছে চোরের দল। তাদের মধ্যে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয়। এদিন এদিক দিয়ে অপর এক চোর গা ঢাকা দিয়ে যায়। সাথে সাথে স্থানীয়রা সে চোরকে আটক করতে সক্ষম হয়, কিন্তু সেই সুযোগ নেই। দ্বিতীয় চোর আমের বাক্স লুকিয়ে ফেলে।
তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে স্বীকার করতে চায়নি। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারপর অভিযুক্ত চোরদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে। তবে স্থানীয় ব্যবসায়ীদের দাবি, বাজার কমিটি নৈশ প্রহরী নিয়োজিত না করায় এ ধরনের চুরির ঘটনা বেড়ে চলেছে বটতলায়। এদিনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ব্যবসায়ীদের মধ্যে। ব্যবস্থা রাখলে তারা চিল্লাপাল্লা করতেছে। আমি গেছিলাম, গিয়ে জিগাইছি কেলা দিলে ভালো কথা যে অখন যে লোকটা ধরা হয়েছে, আচ্ছা এই লোকটা জিগাইছি বলে ভাই কি হয়েছে, কইছে ভাই এমনি মনে মারতেছে তারা। আমি কি কিল লিগা কি প্রবলেম, তারা জিগাইলাম। তারা কইছে গো ভাই আমি এমন আম চুরি করছি না, তারা আম চুরি আমার এক্সাম দিয়েছে। তা আমি তার সাইডে লেগে গেলাম। তুই যদি আম চুরি করে থাকস তাহলে আমি টাকা দিয়েছি, তুই আম দেয় না দে। তো হে শিকার গেছে ভাই আমি চুরি করছি, আমার লোক আরেকজন আছে। তো আমি আরেকজনের বটতলায় থেকে গেছি, ওই সামনের থেকে হেরে ধরলাম। ধরে আমি কইলাম দিলে ভাই ঠিক আছে চুরি করছি তো এই গরিব মানুষটা আমরি তুই ফিরাই দে। তো ভাই আমরা ফিরাই দিয়েছি, বাট আমরা কেউ মারো না। আমি ঠিক আছে তোরা কেউই মারতো না, আমি আসি যেহেতু আমি আছি, অনেকজন লোক আছে কেউ তোরা মারতো না। ঠিক আছে ভাই আমরা দেখতেছি। তারা সবাই বুঝাইলাম, বুঝাইতাম চাইছি বলে ভাই তুই যেটা হয়েছে ভাই তোর টাকা দিয়েছি, তুই কেউ কাছে কইস না। তোর ভাই সুস্থ মানে তুই আমডি কয়ে দেখুন, হ্যাঁ কোন রকম শিকার হতো রাজি না। রাজ্যে কৃষিক্ষেত্রের জলসেচের চরম সংকট চলছে। কৃষকরা আমনের রোয়া রোপণ করতে পারছে না জমিতে। তাই জলসেচের দাবিতে টিপিডব্লিউডি ওয়াটার রিসোর্সের চিফ ইঞ্জিনিয়ারের কাছে স্মারকলিপি প্রদান করে দাবি জানান সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির এক প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক পবিত্র কর। তিনি জানান, শ্রাবণ মাস হল জমিতে আমনের রোয়া রোপণ করার সময়। এবছর বৃষ্টি না থাকার কারণে জমিতে 70 ভাগের অধিক রোয়া রোপণ করা হয়নি। এ বিষয়টি সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির নজরে আসার পর সেচের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হয় গোটা বিষয়টি। দাবি করা হয় 15 দিনের মধ্যে যাতে জমিতে জলসেচের সমস্যার সমাধান করে জলসেচের ব্যবস্থা করা হয়, না হলে আগামী দিনে কৃষকদের বাজার থেকে চাল ক্রয় করে খেতে হবে। সংশ্লিষ্ট দপ্তরে আধিকারিক আশ্বস্ত করেছেন বিষয়টি অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা হবে। প্রতিনিধি দলে এদিন এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের নেতা রতন দাস সহ অন্যান্যরা। মাস শেষ প্রায় মাঝামাঝি হয়েছে, আমনের এলো ভরা মরশুম। বৃষ্টি না থাকার ফলে যে জমি চাষ করেছিল সেখানেও রোয়া দেওয়া যাচ্ছে না। পরে ভাদ্র মাস সেটা আরও বেশি খরা হয়, গত বড় ফসলও হয়নি। এবার আমন যদি না হয় তো ধান হইলে আমাদের প্রধান খাওয়ার ফসল। সেই জায়গায় আমরা সেচ দপ্তরের কাছে এসছে এই কারণে যে তারা তো প্রায় 80 ভাগ 90 ভাগ মেশিন খারাপ বিকল বলে, এখন জল দিতে পারলে ওই জমিতে লাগানো যাবে। এই ব্যাপারে কথা বলতে রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া চলছে। এই ভর্তি প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে একাধিক অভিযোগ সামনে এসেছে। কলেজে ছাত্র ভর্তি নিয়ে অদ্ভুত সমস্যা দূরীকরণের দাবিতে মঙ্গলবার কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউ এর পক্ষ থেকে উচ্চশিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়। কংগ্রেস নেতা আমির হোসেনের নেতৃত্বে এক প্রতিনিধি দল ওই দিন শিক্ষা ভবনে গিয়ে উচ্চশিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তার নিকট এ ডেপুটেশন প্রদান করে। কংগ্রেস নেতা আমির হোসেন জানান, রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া চলছে, কিন্তু এখনও রাজ্যের বহু ছাত্রছাত্রী কলেজে ভর্তি হতে পারেনি। এ সকল ছাত্রছাত্রীরা কলেজ কর্তৃপক্ষ থেকে শুরু করে দপ্তরের অধিকর্তার দ্বারস্থ হচ্ছে। তাই এদিন উচ্চশিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়, যাতে করে সকল ছাত্রছাত্রীরা কলেজে ভর্তি হতে পারে। মধ্যে বিভিন্ন কলেজে ভর্তি প্রক্রিয়া চলছে, কিন্তু সেখানে আমরা দেখেছি এখনও বহু সংখ্যক ছাত্রছাত্রীরা কলেজের মধ্যে ভর্তি হতে পারছে না। তারা কখনো কলেজ কর্তৃপক্ষের সঙ্গে, কখনো ডাইরেক্টর অফিসের সামনে এসে ধর্ণা দিচ্ছে, কিন্তু এখনও ভর্তি হতে পারছে না তারা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে এখানে স্যারের সঙ্গে দেখা করতে এসেছি এবং কয়েকটা ডিমান্ড নিয়ে এসেছি, যেন ছাত্রছাত্রীরা বিনা সমস্যার সম্মুখীন হয়ে তারা যেন বিভিন্ন কলেজে ভর্তি হতে পারে। তাদের পছন্দসই কলেজে না হলেও তারা যেন কাছাকাছি কলেজগুলির মধ্যে ভর্তি হতে পারে তার জন্য। আর আমাদের কাছে এটাও এসছে, আমরা আমাদের ডিমান্ডে রেখেছি যে বিভিন্নভাবে কলেজ কর্তৃপক্ষের কিছু অংশের লোক জড়িত থাকা অবস্থায় বহিরাগত কিছু ছাত্রছাত্রীরা কলেজ ক্যাম্পাসে ঢুকে ছাত্রছাত্রীদের কাছ থেকে ব্যাপক একটা টাকা ইনকামের জন্য তারা তাদেরকে বাধ্য করছে।
মায়ের সাথে অভিমান করে ফাঁসিতে আত্মহত্যা করল এক যুবক। ঘটনা মঙ্গলবার সকালে সোনামুড়া থানাধীন আড়ালিয়া ৩ নং ওয়ার্ড এলাকায়। মৃত যুবকের নাম রাকিব আহমেদ, বয়স 22 বছর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সোনামুড়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরিবারের এক সদস্য জানান, লেখাপড়া করা নিয়ে রাকিবের মা রাকিবকে বকা দেয়। মায়ের বকুনি খেয়ে অভিমানী এদিন আত্মহত্যা করেছে রাকিব। এমন রাগ হইয়া দরজা বাইরটা বইয়ে থাকে, প্রায় সময় আগেও এমন করছে। আবার সকালবেলা হইলে তার মারা যায়, আর আবার নিজেই মারা যায়, রান্না করে ধরি মারা ছাড়া থাকতে পারে না, বেঙ্গালোর তাই করছে। মানে এমন কি বিষয় হইলো যে শেষ পর্যন্ত ফাঁসিতে আত্মহত্যা করতে হইলো? অন্য কোন রসলুকে আছে আপনি কি মনে করেন? অন্য কোনো রসল একটু সেন্টিমেন্ট। আমি ভাবছিলাম, আমি ওই মানসিক ডাক্তারের লোক কথা কয়েছিলাম আমার কাকাতো বাইরে। আমার একটু মনে হচ্ছে একটু ব্রেনও একটু হয়েছে। আমি ভাবছি কালকে পাঠামো তারে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।